হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। আজকের বিষয় শুরু করবার আগে তোমাদেরকে কিছু কথা বলে নিই। প্রথমে দেখো, আমরা লিকুইড স্টেট নিয়ে আলোচনা করছি। তো ইতিমধ্যেই আমরা দুটো বিষয় নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে লিকুইডের ভেপারাইজেশন বা বলতে পারো তরলের বাষ্পায়ন, আর একটা হচ্ছে লিকুইডের সারফেস টেনশন বা পৃষ্ঠটান। দুটোর ক্ষেত্রেই আমরা লিকুইডকে একটা জায়গায় ফিক্সড রেখেছি। বাষ্পায়নের ক্ষেত্রে কি করা হচ্ছে, লিকুইডকে একটা পাত্রে বা একটা কন্টেনারে আবদ্ধ রাখা হয়েছে, বাইরে থেকে তাপ প্রয়োগ করা হচ্ছে। তাপ প্রয়োগ করবার ফলে কি হলো, তরলের উপরিতল থেকে তরল কণাগুলো বাষ্পীয় অবস্থায় চলে যাচ্ছে। সেখান থেকে বাষ্পচাপের সৃষ্টি বা তার সম্পর্কিত অন্যান্য যে সমস্ত ঘটনা, স্ফুটন বলো, মানে বয়লিং হওয়া বলো, বা বয়লিং পয়েন্ট, যে সমস্ত বিষয়, সেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। রিসেন্টলি আমরা পৃষ্ঠটানের ওপরেও একটা ভিডিও তৈরি করেছি, যেখানে তোমরা দেখেছো যে একটা লিকুইডকে যখন আমরা একটা পাত্রে আবদ্ধ রাখছি বা একটা তরলকে যখন আমরা একটা পাত্রে রাখছি, সেইখানে তরলের উপরিতল সমতল না হয়ে বক্রতল হয়ে যাচ্ছে। তার পেছনের কারণটা কি? পৃষ্ঠটান বা সারফেস টেনশন। ঠিক। তো এবারে আমরা তো এতক্ষণ তাহলে কি পড়ে আসছি, যে তরল একটা জায়গায় আবদ্ধ আছে, সেই আবদ্ধ থাকা অবস্থায় আমরা সেই তরলের কীরকম প্রকৃতি হচ্ছে বা সেই তরলের ওপর যদি বাইরে থেকে আমরা কোনোভাবে শক্তি প্রয়োগ করি, তার ফলে তরলের কীরকম পরিবর্তন হচ্ছে আমরা সেইগুলো দেখেছি। এবার যদি আমরা তরলের প্রবাহমানতার ধর্ম নিয়ে কথা বলি, মানে একটা তরল আমরা এক জায়গা থেকে ছেড়ে দিলাম, সেই তরলটা ফ্লো করে যাচ্ছে বা প্রবাহিত হয়ে যাচ্ছে, সেই ধর্ম নিয়ে যদি কথা বলি, তাহলে যত রকম তরল রয়েছে প্রত্যেকটা তরলের প্রবাহমানতা ধর্ম কি একই রকম হবে বলে তোমাদের মনে হয়? ধরো জল আমি একটা জায়গা থেকে প্রবাহিত হতে দিলাম, অ্যালকোহল প্রবাহিত হতে দিলাম, গ্লিসারিন, মধু, এই সমস্ত যত তরল পদার্থ আছে, পারদ, তোমরা জানো তরল ধাতু পারদ, তো এই সমস্ত পদার্থগুলোকে আমরা আলাদা আলাদাভাবে একই জায়গা থেকে প্রবাহিত হতে দিলাম, পৃথকভাবে একই জায়গা থেকে প্রবাহিত হতে দিলাম। তো তোমাদের কি মনে হয় যে তরলগুলো সবাইকে একই রকমভাবে প্রবাহিত হবে নাকি আলাদা আলাদাভাবে প্রবাহিত হবে? আলাদা বলতে কেউ দেখছো খুব তীব্র গতিতে প্রবাহিত হয়ে যাচ্ছে, কেউ একটু ধীর গতিতে প্রবাহিত হচ্ছে, সেই রকম কি হবে নাকি সবাই একই গতিতে প্রবাহিত হবে? একটা তো কিছু তোমরা নিশ্চয়ই ভাবছো, তোমরা অলরেডি তোমাদের মনে কিছু কিছু উত্তর চলেও এসেছে। তাই আজকের আমাদের বিষয় হচ্ছে তরলের প্রবাহমানতার ধর্ম নিয়েই। তো আজকের টপিকের নাম হলো সান্দ্রতা, ইংলিশে যদি বলো তাহলে হচ্ছে ভিসকোসিটি। তাহলে চলো শুরু করা যাক আজকের টপিক। আমরা ইংলিশে যদি বলি তাহলে বিষয়টার নাম হচ্ছে ভিসকোসিটি, আর বাংলায় যদি বলা হয় তবে হচ্ছে সান্দ্রতা। কেমন? তো বিষয়টা কি? তরলের প্রবাহমানতার বিভিন্নতা বিচার করা হয়। ঠিক আছে, এই ভিসকোসিটি দিয়ে তরলের প্রবাহমানতার বিভিন্নতা বিচার করা হয়। তো সান্দ্রতা ব্যাপারটা কি সেইটা তাহলে আমরা একটু বুঝি। দেখো, তরলের অণুগুলোর মধ্যে আমি এখানে কিছু পয়েন্ট লিখছি। তরলের কণার মধ্যে সংশক্তি বল, তরলের কণার মধ্যে সংশক্তি বল, এই কথাটা তোমরা জেনেছো। সংশক্তি বল রিসেন্টলি তোমরা পড়েছো। এখন তরলের কণা মানে, যদি একটা তরলে তো আর বিভিন্ন রকম কণা থাকে না, একটা তরলের মধ্যে পার্টিকুলার একই রকমই কণা থাকে, তাই আমরা এখানে সংশক্তি বলের কথা বলেছি।
সংশক্তি বল। তারপর হচ্ছে তরলের কণার গতিশীলতা, তরলের কণার গতিশীলতা, গতিশীলতা বা গতিশক্তি, গতিশক্তি। মূলত এই দুটো কারণের জন্যই এই সান্দ্রতা ব্যাপারটার উৎপত্তি। এই দুটো কারণের জন্যই সান্দ্রতার উৎপত্তি হয়। এই সংশক্তি বল মানে তরলের কণার মধ্যে সংশক্তি বল আর তরলের কণাগুলোর গতিশীলতা বা গতিশক্তি, তার ফলে এই সান্দ্রতার সৃষ্টি হয়। ওকে, তো কিভাবে হচ্ছে আমি তোমাদেরকে একটা ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি। ধরো এইটা হচ্ছে একটা সারফেস, এটা হচ্ছে একটা সারফেস বা একটা কঠিন সারফেস, কঠিন সারফেস, কঠিন পৃষ্ঠতল। এর ওপর দিয়ে কিছু লিকুইড ফ্লো করে যাচ্ছে, এরকমভাবে লিকুইডটা ফ্লো করে যাচ্ছে। প্রবাহমান তরল, কেমন? এটা হচ্ছে প্রবাহমান তরল। এবার এই তরল যেটা প্রবাহিত হচ্ছে, যতটা পরিমাণ প্রবাহিত হচ্ছে সেই তরলটাকে আমরা কিছু লেয়ারে ভাগ করে নিচ্ছি বা কিছু তল আমরা ভাগ করে নিচ্ছি। এই একটা তরল তল, এই একটা তরল তল, এই একটা তরল তল, এরকম কিছু লেয়ার ভাগ করে নিচ্ছি। মনে করো এ বি সি ডি এরকম কিছু ভাগ করে নিচ্ছি। বিষয়টা আমি তোমাদেরকে আরেকবার বলছি। একটা তরল ফ্লো করে যাচ্ছে, সেই তরলটাকে আমরা অনেকগুলো স্তরে ভাগ করে নিয়েছি, অনেকগুলো স্তরের সমষ্টি হিসাবে ধরে নিচ্ছি। এ একটা স্তর, বি একটা স্তর, সি একটা স্তর, একইভাবে ডি আরেকটা স্তর। এই 4টে স্তরে আমরা ভাগ করে নিয়েছি পুরো তরলটাকে। তো এই যে প্রত্যেকটা তরলের স্তর বা লেয়ার, তরল স্তর বা লেয়ার যেগুলো, প্রত্যেকটা তরল স্তরের গতিবেগ সমান হবে কি হবে না, এটা একটা প্রশ্ন আসতে পারে। তো উত্তর হবে না, একদমই সমান নয়। তার কারণ হচ্ছে দেখো, এই যে কঠিন স্তরটা রয়েছে, এই কঠিন স্তরটা কি কোনোভাবে গতিশীল নয়। তাহলে এর যদি আমরা গতিবেগ ভি বলি, তাহলে ভি ইকুয়ালস টু কি? 0। এইটার গতিবেগ 0, কারণ এ তো ফিক্সড বসে আছে বা স্থির অবস্থায় বসে আছে, স্থির বসে আছে, তাই ভি ইকুয়ালস টু 0, কোনো গতিবেগ নেই। ঠিক এর সংলগ্ন যে তরল স্তরটা বয়ে যাচ্ছে, যেটাকে আমরা ডি বলছি, তরল স্তরটা বয়ে যাচ্ছে, এই স্তরটা স্থির হওয়ার কারণে তার সংলগ্ন যে তরল স্তরটা বয়ে চলেছে তার গতিশীলতা নিশ্চয়ই কিছুটা হলেও কম হবে। কেন কম হবে তুমি ভেবে দেখো। এই কঠিন যে তলটা রয়েছে বা কঠিন যে পৃষ্ঠটা রয়েছে, তার কণার সঙ্গে এই তরল কণার একটা কি হতে পারে? আসঞ্জন বল কাজ করতে পারে। আমি যেমন এখানে সংশক্তি বল বলেছি তরল কণার মধ্যে সংশক্তি বল, তেমনিভাবে আরও একটা পয়েন্ট আমরা এখানে তাহলে অ্যাড করছি। তরল কণার সাথে অন্য কণার আসঞ্জন বল। ঠিক আছে, এটা আরও একটা পয়েন্ট তোমরা অ্যাড করে নাও। আমরা তো প্রথমে এখানে শুধু তরলের সাপেক্ষেই দুটো পয়েন্ট বলেছিলাম,
এবারে তরলটা যার মধ্যে দিয়ে ফ্লো করছে বা যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে অথবা যার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই বস্তুটার কণার সঙ্গে তরলের কণার একটা কি হতে পারে, আসঞ্জন বল কাজ করতে পারে। তো এখানে আমরা সেই বিষয়টার উপরেই আলোকপাত করছি বা দেখছি। তো এই যে কঠিন যে পৃষ্ঠতলটা আছে তার কণার সঙ্গে তরল কণার একটা আসঞ্জন বল কাজ করতে পারে। এরকম ধরো আসঞ্জন বল কাজ করছে। এবারে তোমরাই বলো এই আসঞ্জন বলের মানটা এই কঠিন তলের সঙ্গে আসঞ্জন বলের মান যত উপরের দিকে স্তরগুলোর কথা ভাববো, বেশি হবে না কম হবে? আবার বলছি কথাটা, এই ফিক্সড যে কঠিন স্তরটা রয়েছে সেই স্তরের সংলগ্ন তরল স্তরে যতটা পরিমাণ আসঞ্জন বল কাজ করছে, তার উপরের যে তরল স্তরগুলো আছে তার সাথে এই কঠিন তলে আসঞ্জন বলের মান বেশি হবে না কম হবে? অবভিয়াসলি কম হবে, কারণ এই এ বি সি যে তরল স্তর তারা কেউ কঠিন সারফেস এস যদি নাম দাও, এই সারফেসটার সঙ্গে এ বি সি কেউ সংলগ্ন নেই, তাহলে তাদের সঙ্গে কঠিন স্তরটার আসঞ্জন বলের কোনো ব্যাপারই আসছে না। বোঝাতে পারলাম? তাহলে দেখো এই স্তরের গতিশীলতা নেই, তাই ভি ইকুয়ালস টু 0, আর এই আসঞ্জন বলের কারণে ডি যে তরল স্তরটা আছে তার গতিশীলতা কম হচ্ছে, কারণ কঠিন স্তরের কণাগুলো তার উপর দিয়ে প্রবহমান তরলের কণাগুলোকে ধরে রাখতে চাইছে, তাই আস্তে আস্তে ফ্লো করছে। এবারে সি যে স্তরটা রয়েছে তার গতিশীলতা একটু বেশি হবে, কেন কি সে কঠিন স্তরের সংলগ্ন নেই, তার থেকে ওপরে রয়েছে, তো সে বেশি গতিবেগ নিয়ে প্রবাহিত হয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যেহেতু এই ডি স্তরটার গতিবেগ কম হচ্ছে, তাই এ চাইবে সি স্তরের কণাগুলোকে পেছন থেকে টেনে ধরে রাখতে। মানে আমি যেটা বলতে চাইছি, ধরো আমার হাতটা খেয়াল করো, এইটা হচ্ছে ডি স্তরটা আস্তে আস্তে বয়ে যাচ্ছে, সি স্তর খুব তাড়াতাড়ি বয়ে যাচ্ছে। এবার কি হবে, এর ওপর দিয়ে তো বয়ে যাচ্ছে, ডি স্তরটা চাইবে সি স্তরের গতিবেগটাকে কমিয়ে দিতে বা পেছন থেকে টেনে রাখতে। কেন কি? কারণ তরল কণার মধ্যে সংশক্তি বল আছে, তরল কণার মধ্যে তো পারস্পরিক আবার সংশক্তি বল আছে। তো একটা স্তর আস্তে আস্তে বয়ে যাচ্ছে, একটা স্তর তাড়াতাড়ি বয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। তাই যে আস্তে বয়ে যাচ্ছে সে চাইবে তার উপরে থাকা স্তরটাকেও স্লোয়ার ডাউন করে দেওয়া বা আকর্ষণ বল প্রয়োগ করে তার মতোই গতিবেগ যাতে পেয়ে যায় সেই প্রভাবটা প্রয়োগ করা। কি বললাম আবার বলছি, এই স্তরটা মনে করো একটা গতিবেগ নিয়ে প্রবাহিত হচ্ছে। আমি একটু এই লেখাটা মুছছি এখানে। মনে করো এই স্তরটা ভি গতিবেগ নিয়ে প্রবাহিত হচ্ছে, এই স্তরটা ভি প্লাস এক্স গতিবেগ নিয়ে প্রবাহিত হচ্ছে, মানে সামান্য বেশি গতিবেগ নিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এই স্তরটা চাইবে যে আমি তো স্লো গতি নিয়ে এগোচ্ছি, এই তরল কণাগুলো তো আমারই মতো, তারা কেন বেশি গতিবেগ নিয়ে এগোবে? তাই ওরাও যাতে আমার মতো গতিবেগ নিয়ে এগোতে পারে, তাই এ কি করবে, এই তরল স্তরটা আবার এর ওপরে বল তো প্রয়োগ করছিলই, সংশক্তি বল তো ছিলই, কিন্তু সেই বলটা প্রযুক্ত হওয়ার কারণে এ আর অতিরিক্ত গতিবেগ নিয়ে এগোতে পারবে না, এটা সেই একই গতিবেগ ভি নিয়েই এগোবে। অর্থাৎ কি, যে তাড়াতাড়ি ফ্লো করে বেরিয়ে যেতে চাইছে তাকে একটা পেছন দিক থেকে বল প্রয়োগ করছে যাতে এই স্তরটা বেশি গতিবেগ নিয়ে এগোতে না পারে। ঠিক একইভাবেই সি যে লেয়ার রয়েছে সেই বি লেয়ারের ওপরে একটা বল প্রয়োগ করছে, বি লেয়ার একইভাবে এ লেয়ারের ওপরে বল প্রয়োগ করছে। বোঝাতে পারলাম? সবই কিন্তু সংশক্তি বলের কারণে। এই নিচের যে আকর্ষণের প্রভাবটা বলছি সেটা হচ্ছে আসঞ্জন বল, আর লেয়ারগুলোর পারস্পরিক যে বল কাজ করছে সেগুলো হচ্ছে সংশক্তি বল। অর্থাৎ এখানে কোনো তরল স্তর বেশি গতিবেগ নিয়ে এগোচ্ছে এমনটা কিন্তু নয়, প্রত্যেকটা তরল স্তর সমান গতিবেগ নিয়ে এগোচ্ছে। কেন সমান গতিবেগ? ওটাই বললাম যে ধীরে গতিশীল সে তার ওপরের স্তরের ওপরে একটা বল প্রয়োগ করে তাকে তার মতোই গতিশীল করছে, মানে বেশি গতিশীল থাকলে তার উপরে বল প্রয়োগ করে তার সমগতিশীল করে দিচ্ছে, তার উপরে স্তরটার ওপরেও ঠিক একইভাবে বল প্রযুক্ত করছে। অর্থাৎ
এই স্তরটা এর উপরে বল প্রয়োগ করছে, এই স্তরটা এর উপরে বল প্রয়োগ করছে, এই স্তরটা এর উপরে বল প্রয়োগ করছে। মানে একদম সলিড সারফেসের সঙ্গে যে স্তরটা সংলগ্ন আছে সেই কিন্তু প্রত্যক্ষভাবে সবার ওপর বল প্রয়োগ করছে না, সে জাস্ট তার ওপরের স্তরে বল প্রয়োগ করছে, এবং এই স্তরটা তার উপরেরটা, এই স্তরটা তার উপরেরটা, অর্থাৎ বলতে পারো পরোক্ষভাবে একটা প্রভাব প্রযুক্ত হচ্ছে। তো এই যে বল প্রয়োগ করে প্রত্যেকটা স্তরের আপেক্ষিক গতিকে যে বাধা দিচ্ছে, আপেক্ষিক গতি কেন বলছি, কারণ স্বভাবতই এই গতিশীল স্তরের ওপর দিয়ে আরেকটা অধিক গতিশীল হওয়ার কথা। ধরো এই সলিড সারফেস যেটা ফিক্সড সারফেস, তার উপর দিয়ে যে স্তরটা যাচ্ছে সে যতটা না গতিশীল, তার উপরের স্তরগুলো আরও একটু বেশি বেশি করে গতিশীল হতে থাকে। তো সেইগুলো তাদের আপেক্ষিক গতি বলা যায়। আপেক্ষিক কেন, এইটার সাপেক্ষে এই স্তরটা বেশি গতিশীল, বা এই স্তরের সাপেক্ষে এই স্তরটা একটু বেশি গতিশীল। ওই যতটা বেশি গতিশীল ওই ঘটনাটাকে আমরা আপেক্ষিক গতি বলি। তো এই যে আপেক্ষিক গতিকে বাধা প্রদান করার জন্য কে কে দেয়, এই আসঞ্জন বল আর সংশক্তি বল, এই দুটো বলই দেয়। তো এই সংশক্তি বল এবং আসঞ্জন বলের কারণেই প্রত্যেকটা তরল স্তরের গতিবেগ সমান হয়ে যায়। মানে প্রত্যেকটা তরল স্তর বা তরলের কণাগুলো সমান গতিবেগে প্রবাহিত হতে থাকে একটা নির্দিষ্ট তরলের ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায়। কারণ উষ্ণতা পরিবর্তন করলে সেখানে আবার আলাদা ঘটনা হবে, আমরা পরে পড়ব। তো সেই ঘটনা নির্দিষ্ট উষ্ণতায় এবং নির্দিষ্ট একটা তরলের ক্ষেত্রে প্রত্যেকটা তরল স্তরের কি হচ্ছে, গতিবেগ সমান হচ্ছে। বুঝতে পারলাম? তো এই ধরনের গতিশীলতা সম্পন্ন তরলকে, যেখানে প্রত্যেকটা তরল স্তরের গতিবেগ সমান, সেই ধরনের প্রবাহমানকে বলা হয় বা প্রবাহকে বলা হয়, এখানে একটা টার্ম আমি বলে দিচ্ছি, সেই ধরনের প্রবাহকে বলা হয় একটা খুব সুন্দর নাম আছে, সেটাকে বলা হয় ধারারেখ প্রবাহ। ধারারেখ প্রবাহ। ধারারেখ কেন? কারণ প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম প্রবাহমানতা বজায় আছে। ধারারেখ প্রবাহতে হচ্ছে প্রতিটি তরল স্তরের গতিবেগ সমান। ধারারেখ প্রবাহ বা ইংলিশে বলা হয় স্ট্রিম লাইন ফ্লো। ঠিক আছে, ধারারেখী প্রবাহ। তাহলে এই যে আমি তোমাদের একটা কথা বললাম যে প্রত্যেকটা তরল স্তর প্রবাহিত যে হচ্ছে, কিন্তু প্রবাহিত হওয়ার সময় যে স্তরের গতিবেগ বেশি তাকে অপর স্তরটা বল প্রয়োগ করে তার গতিশীলতাকে তার মতোই করে দিতে চাইছে। আমি একটা ছবি এঁকে তোমাদের আরেকবার দেখাচ্ছি। তো এখানে আমি ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন ফ্লো যেটা বললাম সেটা তোমরা বুঝতে পেরেছো। প্রতিটি তরল স্তরের গতিবেগ সমান হচ্ছে। আরেকটা আমি ছবি আঁকছি। দুটো তরল স্তর আঁকছি আমি। দুটো তরল স্তর আঁকছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। একটা নির্দিষ্ট তরলের নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট উষ্ণতা এরকম ভাবে ফ্লো করছে। তো এই তরলটার গতিবেগ মনে করো ভি, আর এই তরলটা মানে এই তরল স্তরটা হচ্ছে ভি প্লাস এক্স। ঠিক আছে, ভি প্লাস এক্স গ্রেটার দ্যান ভি প্লাস এক্স গ্রেটার দ্যান ভি, মনে করো এরকম। তো তাহলে কি হবে, এই যে তরল স্তর, এই ওপরের যে তরল স্তর তার উপরে একটা পশ্চাৎবর্তী বল প্রয়োগ করছে স্পর্শতল বরাবর। মানে আমি যে ফাঁকা ফাঁকা করে লিখেছি, তরল স্তরটা তো এরকম ফাঁকা ফাঁকা ফ্লো করছে না, তারা গায়ে গায়ে লেগেই ফ্লো করছে। ধরো এই যে এই দুটো এটা হচ্ছে
বি আর এইটা হচ্ছে এ, এই দুটো তরল স্তর এরকম গায়ে গায়ে লেগে আছে। তো এটা তাড়াতাড়ি মুভ করে যাচ্ছে কিন্তু বিটা খুব স্লো মুভ করছে। তাহলে আমি কি বলতে পারি, এই যে বি যে স্তরটা রয়েছে সেই এ স্তরের উপরে একটা পশ্চাৎবর্তী বল প্রয়োগ করছে স্পর্শ বরাবর। স্পর্শ বরাবর একটা পশ্চাৎবর্তী বল প্রয়োগ করছে কেন? কারণ যাতে এই বি তরল স্তরের থেকে এ তরল স্তরটা যেন আগে মুভ করে না যায়, দুটো যেন সমান গতিতেই মুভ করে, তাই জন্য একটা পশ্চাৎবর্তী বল প্রয়োগ করছে। কে পশ্চাৎবর্তী বল প্রয়োগ করবে? যার গতিশীলতা কম বা যে কম গতিবেগ নিয়ে এগোচ্ছে। এবারে তোমরা বলতে পারো একই তরলের আবার বিভিন্ন গতিবেগ কেন? কারণ ওই আগের ছবিটা ভাবো যে পৃষ্ঠতলের একটা সলিড সারফেস যে ফিক্সড হয়ে বসে আছে, তার সংলগ্ন যে স্তরটা সে কম গতিশীল, তারপরে আস্তে আস্তে যত উপর দিকে যাচ্ছি তত গতিশীলতা বেড়ে যাওয়ার কথা, বেড়ে যাওয়ার তো কথা কিন্তু বাড়ছে না। তার কারণ হচ্ছে এই স্পর্শক বরাবর একটা বল প্রযুক্ত হচ্ছে। এই ধীর গতি সম্পন্ন লেয়ার উচ্চ গতি সম্পন্ন লেয়ারের ওপরে যে পশ্চাৎবর্তী বল প্রয়োগ করছে, ঠিক একইভাবে এই স্তরটাও বি স্তরের ওপরে একটা সম্মুখবর্তী বল প্রয়োগ করবে তাকে এই স্তরটাকে জোরে টেনে নিয়ে যাওয়ার জন্য। দুটোই তো হতে পারে, যে ধীর গতিতে প্রবাহিত হচ্ছে সে যেমন উচ্চ গতিতে প্রবাহমান তরলের ওপর একটা পশ্চাৎবর্তী বল প্রয়োগ করছে তার গতিবেগ কমানোর জন্য, ঠিক একইভাবে উচ্চ গতি সম্পন্ন তরল স্তরটাও নিম্ন গতি সম্পন্ন তরল স্তরের ওপরে সম্মুখ দিকে বল প্রয়োগ করতে পারে তাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। হতে পারে তো। এবারে এই দুটো বল পরস্পরকে কি করছে? পরস্পরকে দেখো ক্যান্সেল করে দিচ্ছে, বা এইটা যত পরিমাণে সামনের দিকে টানছে এই পেছন দিকে টানছে, এই বলটা তত পরিমাণ সামনের দিকে টানছে। তাই এই দুটো বল বা দুটো ফোর্স পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে বা নালিফাই করে দিচ্ছে। সেই কারণেই কি হলো, আপেক্ষিক গতিটা বাধাপ্রাপ্ত হলো। এবার আপেক্ষিক গতিটা বাধাপ্রাপ্ত হলে তখন দুটো তরল স্তর কি হবে? সমান গতিতে মুভ করবে, দুটো তরল স্তর সমান গতিতে মুভ করবে। এবার এই যে আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার জন্য স্পর্শতল বরাবর বা এই দুটো যে তরল স্তর রয়েছে, এখানে আমি দুটো এঁকেছি কিন্তু অসংখ্য তরল স্তর থাকতে পারে। তো প্রত্যেকটা তরল স্তর অন্য প্রত্যেকটা তরল স্তরের উপরেই ঠিক একইভাবে স্পর্শ বরাবর বল প্রযুক্ত করছে। তো সেই স্পর্শ বরাবর যে বল প্রযুক্ত হচ্ছে এইটাকে আমরা ঘর্ষণ বলের সাথে তুলনা করতে পারি। ঘর্ষণ বল কারণ কি, দুটো স্তর তো এভাবে একজন আরেকজনের ওপরে কি হচ্ছে, এভাবে ঘর্ষণের দ্বারা তো প্রবাহিত হচ্ছে, কেউ তার ফাঁকা এভাবে প্রবাহিত হচ্ছে না, একজন আরেকজনের গায়ে গায়ে লেগে আছে। তারা যখন একজন আরেকজনের প্রতি প্রবাহিত হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, একটা ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে। এবার সেই ঘর্ষণ বলটা সম্মুখ দিকেও হতে পারছে আবার পশ্চাৎ দিকেও হতে পারছে। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা ধারারেখ প্রবাহর ক্ষেত্রে ধারারেখ প্রবাহ হচ্ছে এই যে সব তরল স্তরে গতিবেগ সমান। অর্থাৎ কোনো একটা তরলকে, প্রবাহমান কোনো একটা তরলকে যদি আমরা বিভিন্ন তরল স্তরে ভাগ করি তখন প্রত্যেকটা তরল স্তরের আপেক্ষিক গতিকে বাধা প্রদান করবার জন্য তরল স্তরের স্পর্শ বরাবর যে ঘর্ষণজনিত বল প্রযুক্ত হয় যার দ্বারা তরল স্তরের আপেক্ষিক গতি বাধাপ্রাপ্ত হয়, সেই ঘর্ষণজনিত বলটাকেই আমরা কি বলবো? সান্দ্রতা। সেই ঘর্ষণজনিত বলটাই হচ্ছে সান্দ্রতা। বোঝাতে পারলাম? কি হচ্ছে, এই এ আর বি এর আপেক্ষিক গতি এরকম আলাদা আলাদা ছিল, তো সেই আপেক্ষিক গতিটাকে বাধা প্রদান করবার জন্য দুটো তরল পরস্পরের স্পর্শ বরাবর একটা বাধাজনিত বল প্রয়োগ করছে, পশ্চাৎবর্তী হতে পারে বা সম্মুখবর্তী হতে পারে, একটা বাধা প্রদান করছে। সেই বাধা প্রদান করবার জন্যই কি হচ্ছে, একটা ঘর্ষণ সৃষ্টি হচ্ছে। ঘর্ষণজনিত বল বলতে পারি আমরা এটাকে, পশ্চাৎ বল বা সম্মুখবর্তী যে বল সেটা ঘর্ষণজনিত বল। অ্যাকচুয়ালি এই ঘর্ষণজনিত বলটাকেই বলা হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা বলতে পারো বা সান্দ্র বল বলতে পারো, ব্যাপারটা একই। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে সান্দ্রতার অ্যাকচুয়াল যে বিষয়টা বা যে ডেফিনেশন বলতে যেটা বোঝায় আমরা এবার সেটা লিখি।
ঠিক আছে, তাহলে দেখো সেই কথাটাই আমি লিখলাম যে একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা নির্দিষ্ট প্রবাহমান তরল এই কথাটা অবশ্যই মেনশন করতে হবে, কারণ একটা তরল যদি ফিক্সড থাকে সেখানে তরল স্তরের কোনো প্রবাহমানতা নেই। স্থির তরলের ক্ষেত্রে কিন্তু এই সান্দ্রতার ঘটনা যুক্তিহীন। তাই প্রবাহমান তরল কথাটা তোমাকে মেনশন করতেই হবে, আর উষ্ণতাটা নির্দিষ্ট থাকতে হবে। উষ্ণতা যদি চেঞ্জ হয় তখন কি হবে আমি বলছি। প্রবাহমান তরলের বিভিন্ন তরল স্তরগুলির আপেক্ষিক গতিকে কি করার জন্য বাধা দিচ্ছে। আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার জন্য তরলের স্পর্শক বরাবর দুরকমভাবে বল প্রযুক্ত হতে পারে, সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী। সম্মুখবর্তী কখন হবে? যেটা স্পিডে মুভ করছে, যেই তরল স্তরটা, সেই তার নিচে থাকা স্লোয়ার মুভিং তরলের ওপর সম্মুখ দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য একটা বল প্রয়োগ করতে পারে। ঠিক উল্টোভাবে যে স্লো মুভ করছে সে তার উপরে থাকা স্পিডে মুভ করা তরল স্তরের উপরে একটা ব্যাকওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতে পারে। তাই সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী ঘর্ষণজনিত যে বল প্রযুক্ত হয় তাকেই সান্দ্রতা বা ভিসকোসিটি বলে। ওকে, তো এই বলটাকে আমরা সান্দ্র বলও বলতে পারি। সান্দ্র বল বা ভিসকাস ফোর্স, ঠিক আছে, ভিসকাস ফোর্স। আচ্ছা, তো এবার দেখো কতগুলো পয়েন্ট আমি এখানে লিখব। সান্দ্রতার উপর প্রভাবকারী বৈশিষ্ট্য। নাম্বার 1, আন্তরাণবিক আকর্ষণজনিত বল। আন্তরাণবিক আকর্ষণজনিত বল কি হতে পারে? আন্তরাণবিক আকর্ষণজনিত বল আমি বলেছি তোমাদের সংশক্তি বল হতে পারে, সংশক্তি বল ও আসঞ্জন বল। ঠিক আছে, সংশক্তি বল এবং আসঞ্জন বল। তো মনে করো এই তরল কণা, এরকম তরল কণাগুলো রয়েছে মনে করো। এবার এই তরল কণাগুলোর মধ্যে পারস্পরিক সংশক্তি বল যদি বেশি হয়, তাহলে কণাগুলোর গতিশীলতা কি হবে? কণাগুলোর গতিশীলতা কম হবে। সংশক্তি বল যদি বেশি হয় তাহলে কণাগুলোর গতিশীলতা কম হবে। এবার কণাগুলোর গতিশীলতা কম হচ্ছে মানে সান্দ্র বল কি হবে? সান্দ্রতা বেশি হবে। বোঝাতে পারলাম? খুব সহজ বিষয়। তুমি ভাবো কণাগুলো পরস্পরকে তীব্রভাবে আকর্ষণ করে রেখেছে। আকর্ষণ করে রেখেছে মানে তাদের গতিশীলতা কম হচ্ছে মানে তাদের সান্দ্রতা বেশি। কেন কি? মনে করো হঠাৎ করে এরকম হলো, একটা তরলের কিছু কণা স্পিডে মুভ করে যেতে চাইছে। কাল্পনিকভাবে তুমি ভাবো একটাই তরলের কিছু কণা স্পিডে মুভ করে যেতে চাইছে, কিন্তু সে মুভ করতে পারছে না। কেন? মুভ করে যেতে চাইছে অথচ পারছে না। কেন? কারণ কণাগুলোর পারস্পরিক আকর্ষণীয় বল এতটাই বেশি যে মুভ করে যেতে চাইলেও তাকে অন্য স্তরের কণাগুলো তাকে টেনে ধরে রাখছে, কারণ সংশক্তি বলটা বেশি। অর্থাৎ সংশক্তি বল বেশি হলে কণাদের গতিশীলতা কমে যাচ্ছে। এবার গতিশীলতা কমছে মানে কি? নিশ্চয়ই তাদের সান্দ্রতা বেশি, কারণ সান্দ্রতা বেশি হলেই
আমরা তো একটু আগেই দেখলাম যে সান্দ্রতা বিষয়টা কি। সান্দ্রতা বিষয় হচ্ছে তরলের বিভিন্ন স্তর, যে তরল স্তরগুলো আছে তাদের গতিশীলতা কোনোভাবে কমছে, গতিশীলতাটা কোনোভাবে কমছে বা বাধাপ্রাপ্ত হচ্ছে, তরল কণাগুলোর গতিশীলতা বাধাপ্রাপ্ত হচ্ছে। তো গতিশীলতা যদি কম হয়, সংশক্তি বল বেশি হওয়ার কারণে যদি গতিশীলতা কম হয়, আমরা এখানে আরেকটা কথাও বলতে পারি যে ডেফিনেটলি তাহলে সেই তরলটার সান্দ্র বল বেশি, তাই জন্য কণাগুলোকে গতিশীল হতে দিচ্ছে না। মানে বলতে পারো সংশক্তি বলের সাথে সান্দ্রতা বা সান্দ্র বল কিন্তু সরাসরি সম্পর্কযুক্ত সমানুপাতিকভাবে, ঠিক আছে। অর্থাৎ এই ধরো একটা স্তর যাচ্ছে, এই আরেকটা স্তর যাচ্ছে, এই স্তরের কণাগুলো এই স্তরের উপরে পারস্পরিকভাবে এমন প্রভাব দিচ্ছে যে এই স্তরটা স্পিডে এগোতে পারছে না, স্পিডে এগোতে পারছে না, স্পিডে এগোতে পারছে না, কারণ ভিসকাস ফোর্সটা বেশি, ভিসকাস ফোর্স বেশি। অর্থাৎ এখানে বলতে পারো সংশক্তি বলটা বেশি হওয়ার কারণেই ভিসকাস ফোর্সটা বেশি। কেমন? আচ্ছা, এই একটা ব্যাপার আমি বললাম। নেক্সট পয়েন্ট, উষ্ণতা বৃদ্ধিতে সান্দ্রতা হ্রাস পায়, উষ্ণতা বৃদ্ধিতে সান্দ্রতা হ্রাস পায়। কেন? কারণ উষ্ণতা বৃদ্ধি করলে তরল কণার গতিশক্তি বাড়ে, তরল কণার গতিশক্তি বাড়ে, গতিশক্তি বাড়লে গতিশীলতা বাড়ে, গতিশীলতা বাড়লে তাদের পারস্পরিক যে সংশক্তি বলের মান কি হবে? যদি কণাগুলো খুব গতিশীল হয়, কণাগুলো গতিশীল হয়ে গেলে তাদের মধ্যেকার দূরত্ব বৃদ্ধি পাবে, দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে সংশক্তি বল কমে যাবে, গতিশীলতা বাড়লে সংশক্তি বল কমবে, আর সংশক্তি বল যদি কমে তাহলে সান্দ্রতা কি হবে? সান্দ্রতাও কমে যাবে। গতিশীলতা বাড়লে সান্দ্রতা কমে যাবে। তাহলে আমরা এখানে সান্দ্রতার সঙ্গে কি সম্পর্ক পেলাম? যে টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল সান্দ্রতা বা ভিসকোসিটি। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেলে যেহেতু কণাগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণী প্রভাব কমে যাচ্ছে, যার ফলে গতিশীলতা বেড়ে যাচ্ছে, গতিশীলতা বেড়ে যাওয়ার ফলে সান্দ্র বলটা কমে যাচ্ছে, কারণ তখন সবকটা লেয়ারই কী করবে? ফাস্ট মুভিং করবে। গতিশীলতা বেশি, তো তারা মানে খুব ফাস্ট মুভ করে যাবে লেয়ারগুলো, সেই কারণে সান্দ্রতা কমে যাচ্ছে। আচ্ছা, এই দুটো হচ্ছে মেইন পয়েন্ট। মানে সান্দ্রতার উপর প্রভাবকারী যে বৈশিষ্ট্য বললাম, প্রভাবকারী বৈশিষ্ট্য হিসাবে এই আন্তরাণবিক আকর্ষণজনিত বল, যার মধ্যে সংশক্তি বল এবং আসঞ্জন বল পড়ছে, এই দুটো ফোর্স আর উষ্ণতা, এই দুটো হচ্ছে মূল প্রভাবকারী বৈশিষ্ট্য সান্দ্রতার ক্ষেত্রে। নেক্সট আমরা দেখব যে সান্দ্রতা সম্পর্কিত সূত্র, সান্দ্রতা সম্পর্কিত সূত্র, সেটা হলো নিউটনস ল, নিউটনস ল অফ ভিসকোসিটি, নিউটনস ল অফ ভিসকোসিটি। একটা ছবি আঁকতে হবে।
এখানে 3টে তরল স্তর আমি এঁকেছি। এম এন আর পি, এম এন আর পি। নির্দিষ্ট উষ্ণতা নেওয়া হয়েছে, নির্দিষ্ট উষ্ণতা, কারণ উষ্ণতা পরিবর্তিত হতে থাকলে কি বলেছি, সান্দ্রতা চেঞ্জ হবে, সান্দ্রতা কমে যাবে, তাই জন্য। এবারে ধরে নাও যে 3টে তরল স্তর 3টে আলাদা গতিবেগ নিয়ে এগোচ্ছে, তাহলে একই তরলের 3টে স্তর নেওয়া হয়েছে। আমরা ধরে নিচ্ছি কঠিন স্তরের থেকে যত ওপর দিকে যাচ্ছে তরল স্তরগুলো, কঠিন স্তর থেকে যত ওপর দিকে যাচ্ছে তত গতিশীলতা বাড়ছে, বৃদ্ধি পাওয়ারই কথা খুব স্বাভাবিকভাবে। স্থির কোনো তল থেকে ওপর দিকে যত উঠবে তত সেই তরল স্তরগুলো গতিশীল বেশি হবে, খুব স্বাভাবিক। আমরা দেখতে চাইছি তাহলে সান্দ্র বল প্রত্যেকটা লেয়ারের মধ্যে, মানে এই দুটো লেয়ারের মধ্যে সান্দ্র বল বা এই দুটো লেয়ারের মধ্যে সান্দ্র বলটা কীভাবে পরিবর্তিত হয়। তো ধরে নাও এই লেয়ারটা ভি গতিবেগ নিয়ে এগোচ্ছে, ভি গতিবেগ নিয়ে এগোচ্ছে। তার উপরের লেয়ারটা ভি প্লাস ডিভি, ভি প্লাস ডিভি। তার উপরের লেয়ারটা ভি প্লাস ডিডাব্লিউ, ভি প্লাস ডিডাব্লিউ, এটা নিয়ে এগোচ্ছে। আর এই লেয়ারের মধ্যে দূরত্ব মনে করো ডিএক্স, ডিএক্স। এই লেয়ারের মধ্যে দূরত্ব মনে করো ডিওয়াই। আমরা যে কোনো দুটো তরল তল নিয়ে কথা বলবো, একসাথে 3টে আমাদের দরকার নেই, যে কোনো দুটো নিয়ে কথা বললেই তোমরা বাকিগুলো একই রকম রেজাল্ট পাবে। তো আমরা মনে করো এন আর পি এই দুটো তরল স্তর নিয়ে আমরা কথা বলবো। আর প্রত্যেকটা তরল স্তর যেটা নিয়েছি তাদের একটা ক্ষেত্রফল দেখতে পাচ্ছ, প্লেটের মতো আঁকা হয়েছে। তো সেইগুলো আমরা ধরে নিতে পারি প্রত্যেকটা তরল স্তরের ক্ষেত্রফল, প্রতিটি তরল স্তরের ক্ষেত্রফল ক্যাপিটাল এ, প্রতিটি তরল স্তরের ক্ষেত্রফল ক্যাপিটাল এ। ঠিক আছে, এখানে ভি লেস দেন ভি প্লাস ডিভি। যদি আমি এন ও পি এই দুটো তরল স্তরকে ধারণা করি, এন ও পি তরল স্তরকে ধারণা করা হলো, তরল স্তরকে ধারণা করা হলো, তাহলে ভি প্লাস ডিভিটা ভি এর থেকে বেশি হবে। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই ডিভি অংশটা কি আর এই ডিএক্স অংশটা কি। দেখো, গতিবেগের সামান্য চেঞ্জ বা সামান্য পরিবর্তন, খুব সামান্য পরিবর্তনকে বোঝানোর জন্য আমরা এরকম ডি দিয়ে প্রকাশ করি, ডি অফ ভেলোসিটি বা ডিভি। সামান্য পরিমাণ দূরত্বকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি তাহলে সামান্য দূরত্বকে আমরা ডিএক্স বলবো, মানে খুব ক্ষুদ্র চেঞ্জ, সেটা বেশি হতে পারে বা কম হতে পারে। সেই সামান্য পরিমাণ পরিবর্তনকে আমরা এরকম ডি দিয়ে প্রকাশ করি। ডি হচ্ছে ডেরিভেটিভ। ওকে, ধরো কীরকম বলবো যে 100 টাকা থেকে মনে করো 100 টাকা, 100 টাকা থেকে আমি বললাম 99.50 রুপিস, 99.50। তাহলে পরিবর্তন কত? পরিবর্তন হচ্ছে 0.50। এই 0.50টাই হচ্ছে ডি অফ রুপিস, ডি অফ রুপিস।
মানে ₹100 থেকে ₹99.50 যদি হয় তাহলে পরিবর্তন হচ্ছে 0.50। তাহলে পরিবর্তনটাকে আমরা ডি অফ রুপিস এটা বলি। তো এখানে গতিবেগের পরিবর্তন ডিভি, যেহেতু বেশি গতিবেগ তাই আমরা প্লাস ডিভি লিখেছি। আর এই এন আর পি এর মধ্যে পারস্পরিক দূরত্ব খুব ছোট দূরত্ব, তাই আমরা ডিএক্স লিখেছি। আশা করি বোঝাতে পেরেছি। তো এই হলো ব্যাপার। এখন এই যে নিউটনস ল অফ ভিসকসিটি যেটা, তো উনি বলেছেন, উনি কি বললেন যে ভিসকসিটি তো একটা ফোর্স, মানে সান্দ্র বল, ভিসকাস ফোর্স বা সান্দ্র বল, যেটা একটা লেয়ার আরেকটা লেয়ারের ওপর প্রয়োগ করছে। সান্দ্র বল বা সান্দ্রতা, সান্দ্র বল বা সান্দ্রতা। ভিসকাস ফোর্স, সান্দ্র বল বা সান্দ্রতা যদি এফ হয়, এফ মানে ফোর্স, ভিসকাস ফোর্স বা সান্দ্র বল বা সান্দ্রতা এফ হয়, তাহলে এই এফ কিছু কিছু বিষয়ের ওপর নির্ভর করে, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক কিছু কিছু বিষয়ের ওপর নির্ভর করে। তো কি কি বিষয়ের ওপর নির্ভর করে? প্রথমত দেখো, যদি এই যে তরল স্তরটা রয়েছে, এই দুটো তরল স্তর নিয়ে আমরা কথা বলছি। এই তরল স্তরটা একটা স্থির সারফেসের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, তো এর গতিবেগ কম। আর তার উপর দিয়ে এই যে স্তরটা বয়ে যাচ্ছে তার গতিবেগ বেশি। এখন বলছে গতিবেগ যত বেশি হবে মানে দুটো তরল স্তরের মধ্যে আপেক্ষিক গতির পার্থক্য যত বেশি হবে, কারণ এটাও গতিশীল, দুটোই গতিশীল, কিন্তু কেউ একটু কম গতিশীল, কেউ একটু বেশি গতিশীল, তাই আপেক্ষিক কথাটা নিয়ে আসা হয়েছে। তোমরা ফিজিক্সে পড়েছো না, দুটো ট্রেন একসাথে দৌড়চ্ছে, একটা একটু স্পিডে দৌড়চ্ছে, একটা একটু স্লো দৌড়চ্ছে, তাহলে দুটোর মধ্যে আপেক্ষিক গতি কোনটার বেশি কোনটার কম, এইভাবে তো তোমরা পড়েছো। তো এখানে দুটো স্তরই গতিশীল, তো আপেক্ষিক গতি যত বেশি হবে তত ফোর্স বেশি প্রয়োগ করতে হবে তার গতিশীলতাটাকে কমানোর জন্য, সান্দ্র বল বেশি প্রয়োগ করতে হবে। মনে করো এইটার গতিবেগ, আমি কথা বলছি, এটার গতিবেগ মনে করো 10 মিটার পার সেকেন্ড, এই স্তরটার গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, ভালো করে শুনবে, 10 মিটার পার সেকেন্ড, এটার গতিবেগ 15 মিটার পার সেকেন্ড, একটার 10, একটার 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই 15 মিটার পার সেকেন্ডকে ও চাইবে কমাতে, আর এ চাইবে এর 10 মিটার পার সেকেন্ডকে বাড়াতে, অর্থাৎ কমানো বাড়ানোর যে পার্থক্যটা সেটা কম, 5 মিটার পার সেকেন্ড পার্থক্য। তাহলে সেখানে ফোর্স বা বল কম প্রয়োগ করলেও হয়ে যাবে। কিন্তু যদি একটা 10 মিটার পার সেকেন্ড হয় আর একটার 50 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সেখানে পার্থক্য অনেকটা বেশি, তখন দুজনের ওপর বেশি ফোর্স অ্যাপ্লাই করবে। তো সেইটাই বলা হচ্ছে, এই যে পার্থক্য ডিভি যত বাড়বে ফোর্স তত বেশি প্রয়োগ করতে হবে তাদের আপেক্ষিক গতিশীলতাকে কমানোর জন্য বা বাড়ানোর জন্য। মানে এ চাইবে এই স্তরের গতিকে বাড়াতে, এ চাইবে এই স্তরের গতিকে কমাতে। তো এই ডিভির পরিমাণ যত বেশি হবে তত ফোর্স বেশি প্রযুক্ত করতে হবে বা বেশি প্রয়োজন হবে দুদিক থেকেই, এর দিক থেকেও বা এর দিক থেকেও ফোর্স বেশি প্রয়োগ করতে হবে গতিশীলতাকে বাড়ানোর জন্য বা কমানোর জন্য। বলতে পারলাম আশা করি। তাহলে এটার সাথে এইটার সমানুপাতিক সম্পর্ক হচ্ছে, আমি পরে লিখব, আগে বিষয়টা বলে নিচ্ছি। এটার সাথে এটার সমানুপাতিক সম্পর্ক হচ্ছে। নেক্সট, দূরত্ব দুটো স্তরের মধ্যে, দূরত্ব যত কম হবে তত স্তরগুলোর মধ্যে ঘর্ষণজনিত বল বেশি প্রযুক্ত হবে। দূরত্ব কম হলেই তো তাদের মধ্যে ঘর্ষণজনিত বল বেশি প্রযুক্ত হতে পারবে, কিন্তু দূরত্ব যদি বেড়ে যায় তাহলে পারস্পরিক দূরত্ব বেড়ে গেলে ঘর্ষণজনিত বল কম হবে। তাহলে দেখো ডিএক্স এর সঙ্গে ফোর্স ব্যস্তানুপাতিক সম্পর্ক, তোমরা তো জানোই ডিস্টেন্সের সঙ্গে ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল। তো এটা তো দূরত্ব, তো দূরত্ব যত বেশি হবে, যত বাড়বে, তত একজন আরেকজনের উপর কম বল প্রয়োগ করতে পারবে। তাই জন্য এইটা ডিএক্স এর সঙ্গে ফোর্স ব্যস্তানুপাতিক সম্পর্ক।
আচ্ছা, নেক্সট হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা এই যে সারফেস এরিয়া। তরল স্তরের পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল যত বেশি হবে, মানে ধরো একটা তরল স্তর তার পৃষ্ঠের ক্ষেত্রফল একটা, তো যত বেশি পৃষ্ঠতল হবে তত সে ঘর্ষণজনিত বল বেশি প্রয়োগ করতে পারবে, তাই না? কিভাবে বলবো তোমাদের? আচ্ছা, মনে করো আচ্ছা এই পেনটাই নাও, এই পেনের পৃষ্ঠতল যতটা, সে শুধুমাত্র এইটুকু, ধরো এর ওপর দিয়ে যে তরল স্তরটা বয়ে যাচ্ছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যতটা, সে ততটুকুই দিয়েই তার উপরের তরল স্তরের উপরে বল প্রয়োগ করতে পারবে। এবারে ওপর দিয়ে মনে করো আমার এই হাতটা ফ্লো করে যাচ্ছে, হাতের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো বেশি, তাহলে কি সে ততটা পরিমাণ বল প্রয়োগ করতে পারছে? তাই না? তো যত পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে তত সেই তলে বেশি সংখ্যক তরল কণা থাকবে, ঘর্ষণজনিত বল বেশি প্রয়োগ করতে পারবে। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমে গেলে সেখানে কম সংখ্যক কণা থাকবে, তাই ঘর্ষণজনিত বলও কম প্রয়োগ করবে। তাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে প্রযুক্ত ফোর্সের মান বা প্রযুক্ত বলের মান বেশি হবে। তাহলে এর সঙ্গে সরাসরি সমানুপাতিক। তাহলে এবার আমরা প্রত্যেকটা আলাদা আলাদা যে ফরমেশনগুলো বললাম সেগুলোকে লিখি, লেখার পরে আমরা একটা পারফেক্ট সমীকরণ তৈরি করব। কি বললাম? 1 নম্বরে আমি বলেছি ফোর্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইটা, যত আপেক্ষিক গতির পার্থক্য হবে তত ফোর্স বেশি প্রয়োগ করতে হবে। 2 নম্বর বলেছি তরল স্তরের ডিস্টেন্স বাড়লে ফোর্স অ্যাপ্লিকেশন কমে যাবে, কারণ কেউ কারোর কাছাকাছি থাকছে না তখন। আর 3 নম্বর আমি বলেছি তরল স্তরের ক্ষেত্রফল বেশি হলে তাতে বেশি সংখ্যক কণা থাকবে, ফোর্স প্রযুক্তি বেশি হবে। তাহলে এই তিনটেকে একত্রিত করে দাও, তিনটে একত্রিত করলে যেটা পাবো সেটা হচ্ছে force directly proportional to A into dV dx। এই dV dx রাশিটাকে মনে রেখো গতিবেগের নতিমাত্রা, এটা মনে রেখো জাস্ট, গতিবেগের নতিমাত্রা, বা বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে এই সমানুপাতিক চিহ্নের জায়গায় একটা কিছু রাশি নিয়ে আসতে হবে। এই রাশিটাকে বলা হয় ইটা, ঠিক আছে? এই রাশিটাকে বলা হয় ইটা। এখন দেখো, যেহেতু এই ফোর্স প্রযুক্ত হলে তরল স্তরগুলোর আপেক্ষিক গতিবেগ কমছে, যেহেতু আপেক্ষিক গতিবেগ কমছে, তাই জন্য কি হবে? এটা মাইনাস হবে। এই যে ডিভি অংশটা কি হচ্ছে? কমাতে হচ্ছে। আমরা এখানে নর্মালি আমরা মাইনাস লিখে দেবো, কেন? কারণ সান্দ্র বলের কারণেই তরল স্তরের আপেক্ষিক গতিবেগ কমে যাচ্ছে বা মন্দন ঘটছে। তোমরা ত্বরণ মন্দন পড়েছো, তো এখানে মন্দন ঘটছে, তাই জন্য আমরা এখানে মাইনাস সাইনটা ইউজ করব। মাইনাস সাইনটার আলাদাভাবে কোনো সিগনিফিকেন্স যদি জিজ্ঞেস করলে তখন বলবে কি, যে এই মাইনাস সাইনটা প্রকাশ করছে তরল স্তরের আপেক্ষিক গতিবেগ কমছে। তাহলে আমরা এখানে লিখি তরল স্তরের আপেক্ষিক গতির হ্রাসের জন্য, ঠিক আছে? এই সমীকরণটা আমরা পেলাম। আর এই ইটা যেটা আমরা প্রপোর্শনাল কনস্ট্যান্ট বলছি, তাকে বলা হয় সান্দ্রতাঙ্ক।
সান্দ্রতাঙ্ক। কোথায় লিখবো আমরা? এটা ইকুয়ালস টু, এখানটায় লিখি এটা সমান সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক, এটা সমান সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্কের ইংলিশ হচ্ছে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, সান্দ্রতাঙ্ক বা ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তো এই হলো, এই যে সূত্রটা আমি এখানে লিখেছি, সূত্রটা আমি একবার ডান দিকে লিখছি, দেখো, F equals to minus eta into capital A into dV dx. So this is Newton's law of viscosity. Newton's law of viscosity. কেমন? আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে এই সূত্রটা নিয়ে আসা হলো, আর কি ঘটনা ঘটে না ঘটে, কি কি বিষয়ের উপর সান্দ্রতা বা সান্দ্র বল নির্ভর করে, সেটাও তোমাদেরকে বললাম। এবারে যদি প্রশ্ন করা হয় যে সান্দ্রতাঙ্ক কাকে বলে বা ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা কি, ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বা সান্দ্রতাঙ্ক বলতে কি বুঝবে? দেখো, প্রত্যেকটা রাশি যদি আমরা 1 করে দিই, 1 মানে dv ইকুয়ালস টু 1, dx ইকুয়ালস টু 1, তাহলে এই দুটোকে কম্বাইন করলে কি হবে? dv dx ইকুয়ালস টু 1, a ইকুয়ালস টু 1 যদি করে দাও, তাহলে এখান থেকে আমরা পাবো f ইকুয়ালস টু মাইনাস ইটা, f ইকুয়ালস টু মাইনাস ইটা, তাই হবে না? এই যে এই প্রত্যেকটা a dv dx সব যদি 1 বসিয়ে দাও, তাহলে f ইকুয়ালস টু মাইনাস ইটা পাবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে বিভিন্ন তরল স্তর যাদের ক্ষেত্রফল একক ক্ষেত্রফল বিশিষ্ট, সংজ্ঞাটা এইভাবে লিখবে, একক ক্ষেত্রফল বিশিষ্ট তরল স্তর যাদের মধ্যে আপেক্ষিক গতিবেগের নতিমাত্রা 1, সেই গতিবেগ বা আপেক্ষিক গতিবেগকে বাধা দিচ্ছে, সেই কারণে মাইনাস, বাধা দেওয়ার জন্য যে পরিমাণ বল প্রযুক্ত হয় সেইটাকেই বলছে সান্দ্রতাঙ্ক। শুড আই রিপিট? আবার শুনে নাও তাহলে। একটা নির্দিষ্ট উষ্ণতায়, অবশ্যই নির্দিষ্ট উষ্ণতা কথাটা মেনশন করতে হবে, নির্দিষ্ট উষ্ণতায় বিভিন্ন তরলের বিভিন্ন স্তরগুলির মধ্যে আপেক্ষিক গতিবেগের নতিমাত্রা একক হলে বা একক আপেক্ষিক গতিবেগের নতিমাত্রা সম্পন্ন তরল স্তরে প্রতিটির ক্ষেত্রফল যদি একক হয়, ক্ষেত্রফল বলতে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি একক হয়, তবে তাদের সেই আপেক্ষিক গতিকে ব্যাহত করার জন্য বা আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার জন্য ওই জন্য এখানে নেগেটিভ সাইন হচ্ছে, বাধা দেওয়ার জন্য যে বল প্রযুক্ত হয় তাকেই বলা হয় সান্দ্রতাঙ্ক। কেমন? তো আমি লিখেও দিচ্ছি ডেফিনেশনটা তোমাদের সুবিধার জন্য, তোমরা বইতে যদিও পেয়ে যাবে, আমি এখানে লিখে দিচ্ছি।
বাঁ দিকে জায়গা নেই, ডান দিকে লিখছি, তাই বাধা দেওয়ার জন্য তরল স্তরের স্পর্শক বরাবর যে বাধাজনিত ঘর্ষণ বল প্রযুক্ত হয় তাকে সান্দ্রতাঙ্ক বলে। এই যে বাধাজনিত ঘর্ষণ বল, সেই কারণেই কিন্তু আমরা মাইনাস সাইনটা লিখেছি। মাইনাস সাইনের আর আলাদা কোনো রকম সিগনিফিকেন্স বা তাৎপর্য নেই এইটা ছাড়া, বাধাজনিত ঘর্ষণ বল ছাড়া। ওকে, আমরা মাইনাস সাইনটা এমনি ওখানে বসালাম কেন, যেহেতু গতিবেগটাকে আমরা কমাতে চাইছি। ওকে, তো এই হলো সান্দ্রতাঙ্কের সংজ্ঞা, সান্দ্রতাঙ্ক বা যেটা আমি লিখেছিলাম ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। viscosity coefficient. Now we have to see for the unit of viscosity coefficient. viscosity coefficient এর একক বা সান্দ্রতাঙ্কের একক কি হবে সেটা আমরা দেখব। তোমরা এটা স্ক্রিনশট তুলে নাও তাড়াতাড়ি, আমরা ইউনিটটা নিয়ে আলোচনা করব। unit of eta, unit of eta। দেখো এটা সমান আমরা লিখতে পারি মাইনাস f ইন্টু dx বাই dv লিখতে পারি তো, কারণ সমীকরণটা কি ছিল, f ইকুয়ালস টু মাইনাস ইটা ইন্টু a ইন্টু ডিভি ডিএক্স এইটা ছিল। তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। আমি সিজিএস এ বার করে দেবো, এসআই তে তোমরা বার করবে, কেমন? ইন সিজিএস এটা ইকুয়ালস টু সিজিএস এর ফোর্সের একক তোমরা জানো ডাইন, ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার ইন্টু ডিএক্স হচ্ছে দেখো ডিস্টেন্সের একক হওয়া উচিত, মানে দূরত্বের পার্থক্য ডিএক্স, তো সেটা ডিস্টেন্সের ইউনিট হবে লাইক সেন্টিমিটার। আর ডিভি মানে ভেলোসিটিরই একক হওয়া উচিত, তো সেটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাহলে এখানে সেমি কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, এটা সমান ডাইন সেমি মাইনাস 2 সেকেন্ড ইনভার্স। তো এইটা হচ্ছে সিজিএস ইউনিটে ইটার একক, সিজিএস ইউনিটে ইটার একক। ঠিক আছে, এসআইতে কি হবে, এসআইতে কি হওয়া উচিত বলো? এসআইতে ঠিক একইভাবে হওয়া উচিত। আচ্ছা, এই ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস 2 অ্যান্ড সেকেন্ড ইনভার্স, এই পুরো রাশিটাকেই একত্রে বলা হয় পয়েজ। মানে এত এই টোটাল যে জিনিসটা আছে এইটাকে বলা হয় পয়েজ। মানে 1 ডাইন সেমি টু দি পাওয়ার মাইনাস 2 সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে পয়েজ। তো এইভাবে লিখে রাখতে পারো 1 পয়েজ ইকুয়ালস টু 1 ডাইন সেমি টু দি পাওয়ার মাইনাস 2 সেকেন্ড ইনভার্স, এটা লিখে রাখো। আর এসআইতে একক হচ্ছে ডাইনের জায়গায় বসবে নিউটন,
পার মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স, নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। এইটা এই নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স, এই জিনিসটাকে আমরা আবার লিখতে পারি পাস্কেল ইন্টু সেকেন্ড ইনভার্স, পাস্কেল ইন্টু সেকেন্ড ইনভার্স, কারণ নিউটন পার মিটার স্কোয়ার এটাকেই বলা হয় পাস্কেল। ইউনিট কনভার্সনগুলো তোমরা শিখে রাখো, তোমাদের পরে কাজে লাগবে। 1 পাস্কেল, 1 পাস্কেল মানে 1 PA, 1 পাস্কেল লিখতে পারো বা PA লিখতে পারো, বিষয়টা একই, ইকুয়ালস টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। সেটাই আমরা এখানে লিখলাম, ঠিক আছে? সেটাই আমরা এখানে লিখলাম। আরও কয়েকটা ইউনিট কনভার্সন তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। পেনটা আচ্ছা, আমরা যেরকম সিজিএসে এই জিনিসটাকে পয়েজ লিখলাম, তেমনি এসআইতেও এটা হচ্ছে সিজিএসে, তেমনি এসআইতেও এরকম একটা বলা হয় 1 PI। পিআই মানে হচ্ছে পয়েজলি বা পয়েজওই, যাই বলো, পিআই ইন শর্ট, পিআই, পয়েজুলি বা পয়েজওই, পয়েজুলি বা পয়েজওই। তো এটাকে পিআই দিয়ে আমরা শর্টে লিখি। তো দিস ইজ 1 নিউটন পার মিটার স্কোয়ার পার সেকেন্ড ইনভার্স। এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, দেখো অনেক কিছু আছে, ধরো সেন্টিপয়েজ, 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 সেন্টিপয়েজ মানে হচ্ছে 10⁻⁻² পয়েজ। মিলিপয়েজ, তোমরা যেভাবে সেন্টিমিটার মিলিমিটার যেরকমভাবে কনভার্সন করো ঠিক তেমনই। এটা হচ্ছে 10⁻³ পয়েজ। 1 মাইক্রোপয়েজ, মাইক্রো বললে 10⁻⁶ পয়েজ। ন্যানোপয়েজ, ন্যানোপয়েজ বলে তাহলে হবে 10⁻⁹ পয়েজ। ওকে, তো এরকম কিছু কিছু রয়েছে। এবার আমরা পয়েজ আর পোয়াজোইর মধ্যে, পয়েজ আর পোয়াজোইর মধ্যে কিছু সম্পর্ক, কিছু না একটাই সম্পর্ক আছে, তো সেটা দেখি। দেখো 1 পয়েজ ইকুয়ালস টু 1 ডাইম সেমি -2 সেকেন্ড ইনভার্স। 1 ডাইম মানে কত নিউটন? 1 ডাইম মানে হচ্ছে 10⁻⁵ নিউটন। আচ্ছা, সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে কত মিটার? 1 সেন্টিমিটার মানে 10⁻⁻² মিটার -2। আচ্ছা, সেন্টিমিটারের জায়গায় আমি লিখি, তোমাদের হয়তো কনফিউশন হতে পারে। আমি সেন্টিমিটারের জায়গায় লিখছি 10⁻⁻² মিটার তার স্কোয়ার ইন্টু সেকেন্ড ইনভার্স, রাইট? তাহলে এবার কি লিখতে পারবে? লিখতে পারবে এখানে সেখানে মাইনাস আছে, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 10⁻⁵ ইন্টু এখানে হচ্ছে 10⁴ ইন্টু নিউটন পার মিটার স্কোয়ার পার সেকেন্ড ইকুয়ালস টু 10⁻⁻1।
পোয়াজয়ী, কারণ এইটা মানে হচ্ছে পোয়াজয়ী। দেখো, বা লিখতে পারি 10⁻⁻1 পাস্কাল সেকেন্ড ইনভার্স লেখা যায়। তো 1 পয়েজ হচ্ছে এইটা, বা 1 পয়েজ হচ্ছে এইটা। খুব সহজ। 1 পয়েজ মানে এই ইকুয়েশন তোমরা মানে এইটা তোমরা পেয়েছো আগের ইকুয়েশন। এবার ডাইনের জায়গায় আমরা লিখছি 10⁻⁻5 নিউটন, কারণ নিউটন আর ডাইনের সম্পর্ক তোমরা অনেক আগেই শিখেছো। 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন, এইটা তোমরা জানো। আর 1 মিটার ইকুয়ালস টু এত সেন্টিমিটার, এই দুটো জানো। তো এখানে এই দুটোই বসানো হয়েছে, এই দুটোই এখানে বসানো হয়েছে করে তারপরে আমরা ফাইনালি এরকম সাজিয়ে নিয়ে পোয়াজয়ী আর পাস্কালের সাথে ইকুয়েশনটা লিখলাম। তো এটা তোমাদের ইউনিট কনভার্সনে আসতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট দি ডিসকাশন অফ viscosity and viscosity coefficient, factors affecting viscosity, temperature dependency, যা যা বলো। তো আমাদের আজকের এই আলোচনাটা এইখানেই কমপ্লিট হলো। তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখো, বিষয়গুলো খুবই মজাদার, খুবই ইন্টারেস্টিং। বুঝতে পারলে তোমাদের আশা করি সবারই খুব ভালো লাগবে। আমি চেষ্টা করেছি যতটা তোমাদেরকে বোঝানো সম্ভব। আর এখানেই তাহলে আমি ভিডিওটা শেষ করছি। নেক্সট আমরা আবার নতুন কোনো একটা বিষয়ে আলোচনা করব। আপাতত এই বিষয়টা নিয়েই তোমরা খুব ভালো করে তৈরি করতে থাকো, বই এর সাথে সাথে ফলো করো ভিডিওর সাথে, তাতে তোমাদের খুব হেল্প হবে। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। ভালো থেকো, গুড বাই।